গুড মর্নিং। গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের সিলেবাস প্রায় শেষের পথে। আর যে দুই চ্যাপ্টার বাকি আছে, দুই চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টার থেকে অঙ্কের পরিমাণ বেশি আর কি। এখন আর যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারে অঙ্ক আছে, তবে থিওরিক্যাল বিষয়গুলো একটু বেশি দেখে যাবে। আমি যতদূর দরকার অতটুকু আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়বে। এই আর আগে যে চ্যাপ্টারগুলো করে দিয়েছি, যেমন মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, লিফো ফিফো, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতি, সেগুলো আশা করি তোমরা দেখেছো। এবং সেখান থেকে সৃজনশীল আমি পরবর্তীতে সৃজনশীল দিয়ে দেব। আগে আমি এই যে দুই চ্যাপ্টার আছে সেই দুই চ্যাপ্টার আগে শেষ করে নিই, তারপর আমি সৃজনশীলে আমি যাব। আচ্ছা, আজকে এই যে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ যেটা আছে সেটা দেখো এখানে কি বলেছে। ব্যয়টা কি? কোনো সুবিধা লাভের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে সাধারণভাবে ব্যয় বলে। মানে কোনো সুবিধা লাভের জন্য যে ত্যাগ স্বীকার করা হয়, এটা আমরা সবসময় করে থাকি, সেটা কি? ব্যয়। তবে এটা সাধারণভাবে বলেছে, অর্থের দ্বারা এই প্রকার সুবিধা লাভ ও ত্যাগের পরিমাপ করা হয়। কিন্তু অর্থের দ্বারা এই প্রকার সুবিধা লাভ ও ত্যাগের পরিমাপ করা হয়। অর্থাৎ স্বল্প বা দীর্ঘমেয়াদী সুবিধা লাভের সুবিধা ভোগের জন্য অর্জিত বস্তু বা সেবার জন্য যে ত্যাগ বা মূল্য প্রদান করা হয় তাকেই ব্যয় বলে। অর্থাৎ স্বল্প বা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগের জন্য, স্বল্প বা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগের জন্য অর্জিত বস্তু বা সেবার জন্য যে ত্যাগ বা মূল্য প্রদান করা হয় তাকেই ব্যয় বলে। অর্থাৎ স্বল্প বা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগের জন্য অর্জিত বস্তু বা সেবার জন্য যে ত্যাগ বা মূল্য প্রদান করা হয় তাকেই ব্যয় বলে। আচ্ছা, মানে ব্যয়টা কি? মানে তোমার যে সুবিধা লাভ ও ত্যাগের পরিমাপ করা হয় অর্থের দ্বারা, এবং স্বল্প দীর্ঘমেয়াদী সুবিধা ভোগের জন্য অর্জিত বস্তু বা সেবার জন্য যে ত্যাগ বা মূল্য প্রদান করা হয় সেটাই হচ্ছে ব্যয়। আচ্ছা, ব্যয়ের শ্রেণীবিভাগের ধারণা, কিছু শ্রেণীবিভাগ আছে, শ্রেণীবিভাগটাকে দেখি। ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের নিয়ন্ত্রণশীল ভিত্তিক ব্যয়ের নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়ন ভিত্তিক শ্রেণীবিভাগ। আচ্ছা, ব্যয়ের এই শ্রেণীবিভাগগুলো এখানে বলেছে। আচ্ছা, এখন এই যে উপাদান ভিত্তিক যে ব্যয়ের শ্রেণীবিভাগ আছে তার মধ্যে কিন্তু তোমাদের এই যেটা দেখতে হবে সেটা হচ্ছে কাঁচামাল, শ্রম এবং উৎপাদন, উপরিব্যয়, এগুলা কিন্তু উপাদানমূলক বা উপাদান ভিত্তিক যে ব্যয় আছে তার একটা উপাদান এগুলা। তার মধ্যে কাঁচামাল আছে, শ্রম বা ব্যয়, অন্যান্য ব্যয়, প্রত্যক্ষ পরোক্ষ খরচ, কোনগুলো প্রত্যক্ষ কাঁচামাল, কোনগুলো পরোক্ষ কাঁচামাল, কোনগুলো পরোক্ষ মজুরি, এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। যে উদাহরণগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের বইতে, হ্যাঁ, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। পরোক্ষ খরচ কোনগুলা, প্রত্যক্ষ খরচ কোনগুলা, হ্যাঁ, এই উদাহরণগুলো, কারণ আমি যখন অঙ্কে যাব তখন কিন্তু এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে, এই বিষয়গুলো লাগবে। পরে ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, যেমন কার্যভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে যেমন উৎপাদন ও কারখানা ব্যয়, প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ও বিপণন ব্যয়, এগুলো কোনগুলো উৎপাদন ব্যয়, কোনগুলো প্রশাসনিক ব্যয়, হ্যাঁ, এগুলো কিন্তু আমি লিখে দেখাইনি, বইতে যেহেতু সরাসরি আছে কোনটা কোনটা বিক্রয় বন্টন ব্যয়, সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। আচ্ছা, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে কোনটা স্থায়ী ব্যয় বা পরিবর্তনশীলতার ভিত্তিতে, কোনটা স্থায়ী ব্যয়, কোনটা পরিবর্তনশীল ব্যয়, কোনটা আধা পরিবর্তনশীল ব্যয়, সেই উদাহরণগুলো তোমাকে দেখতে হচ্ছে। তারপর ঠিক তেমনি ব্যয় নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। একটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয় আর একটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এখন কোনটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, কোনটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, মানে বিষয়টা আমি এভাবে বুঝতে চাচ্ছি। এই যে ব্যয়ের যে শ্রেণীবিভাগের ধারণাগুলো দিয়েছে বা শ্রেণীবিভাগটা দিয়েছে তার মধ্যে কোন উপাদানগুলা তোমার ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে পড়ে, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম ইত্যাদি। ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে কোনগুলো আছে, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে কি পড়ে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা উদাহরণ দিয়ে দেওয়া আছে। কারণ আমরা যখন অঙ্কে যাব, হ্যাঁ, অঙ্কে যাব, যেমন থিওরিটিক্যাল বিষয়গুলো তুমি শুধু এগুলো দেখবে, যেমন উৎপাদন ব্যয় হিসাব যেটা করেছিল, যে কোনটা প্রশাসনিক ব্যয়, কোনটা উৎপাদন ব্যয়, কোনটা কারখানা উপরি ব্যয়, ঠিক তেমনি এখানেও সেই বিষয়গুলোর মতোই দেখতে হবে কোনটা কিসের মধ্যে পড়েছে, কোনটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের মধ্যে পড়েছে, কোনটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের মধ্যে পড়েছে, কোনটা স্থায়ী ব্যয়ের মধ্যে পড়েছে, সবগুলো উদাহরণ কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে হবে। দেখলেই আমরা এই অঙ্কগুলো পারবো। এই অঙ্কগুলো যে খুব কঠিন তা কিন্তু না।
হ্যাঁ, টার্গেট দেওয়া, তবে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাকে কিন্তু অবশ্যই একটু বাসায় দেখতে হবে। হ্যাঁ, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তাই আমি অল্প একটু বলে কিন্তু আমি অঙ্কে চলে যাব। হ্যাঁ, অঙ্কটা দেখলে তাহলে তুমি বুঝতে পারবে তোমাদের কি শিখতে হচ্ছে, কি লাগবে। আচ্ছা, এখানে দেখো আহ, যেটা বলেছে প্রথমেই, যেটা বলেছে যে হামিদ লিমিটেড কোম্পানি, হামিদ লিমিটেড এর নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া হলো, কিছু তথ্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যক্ষ কাঁচামাল 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 45,000 টাকা, কারখানা ভাড়া 20,000 টাকা, কারখানা ম্যানেজারের বেতন 25,000 টাকা, অফিস ভাড়া 10,000 টাকা, পরোক্ষ কাঁচামাল 5,000 টাকা, অফিস কর্মচারীদের বেতন 20,000 টাকা, শোরুমের ভাড়া 10,000 টাকা, শোরুমের কর্মচারীদের বেতন 12,000 টাকা, পরোক্ষ শ্রম 6,000 টাকা, প্রত্যক্ষ খরচ 8,000 টাকা, বিক্রয় কমিশন 10,000 টাকা, বিক্রয় খরচ 12,000 টাকা। এটা তোমাদের বইয়েরই অঙ্ক। হ্যাঁ, এটা তোমার বইয়েরই অঙ্ক। এবং সেখান থেকে তোমাকে আমি যে জিনিসটা প্রথমেই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বলেছে উপরোক্ত তথ্যাবলী হতে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, নিয়ন্ত্রণযোগ্য ব্যয় এবং তোমার নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, আরেকটা কি বলেছে, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় আর অনিয়ন্ত্রণযোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন এর আগে কিন্তু যে ব্যয়ের শ্রেণীবিভাগের ধারণার মধ্যে তোমার এখানে আছে ব্যয়ের নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ। হ্যাঁ, ওর মধ্যে কিন্তু আছে একটা নিয়ন্ত্রণমূলক, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। হ্যাঁ, নিয়ন্ত্রণযোগ্য আর একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। আচ্ছা, এখন নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য যে বিষয়গুলো সেটা আমাকে দেখতে হবে কোনটা নিয়ন্ত্রণযোগ্য কোনটা অনিয়ন্ত্রণযোগ্য। উদাহরণের মধ্যে সেই উদাহরণটা কিন্তু দেওয়া আছে এখানে, তথ্য উদাহরণগুলো তোমার দিয়েছে, তথ্য যেগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আমরা আমরা দেখো কি করছি। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণযোগ্য নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রত্যক্ষ কাঁচামাল, এই যে প্রত্যক্ষ কাঁচামাল 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 45,000 টাকা, পরোক্ষ কাঁচামাল 5,000 টাকা, ওই যে পরোক্ষ কাঁচামাল দেখো 5,000 টাকা, পরোক্ষ শ্রম 6,000 টাকা, প্রত্যক্ষ খরচ 8,000 টাকা, বিক্রয় কমিশন 10,000 টাকা, বিক্রয় খরচ 12,000 টাকা। মানে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় তাহলে তো কত দাঁড়ালো, 1,26,000 টাকা। আচ্ছা, এই যে আমরা কোথা থেকে আমরা এই নিয়ন্ত্রণযোগ্য ব্যয়টা পেলাম, এই যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো দিয়ে। কিন্তু আমরা কিভাবে বুঝতে পারবো এগুলো নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, এগুলো আমরা বুঝতে পারবো যে উদাহরণগুলো দেওয়া আছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনগুলো, সেই উদাহরণগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা অবশ্যই সেখানে কোনটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় সেটা আমরা বুঝতে পারবো, সেটা আমরা দেখতে পারবো। আর তুমি যদি ওই ওই উদাহরণগুলো না দেখো বইয়ের, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্ক করতে খানিকটা অসুবিধার মধ্যে পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা দেখলাম যে এখানে কোনগুলো নিয়ন্ত্রণযোগ্য ব্যয় এবং কোনগুলো অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। তোমাদের প্রত্যক্ষ কাঁচামাল যেমন এখানে আছে, তোমার তথ্যের মধ্যে দিয়ে দিয়েছে 40,000 টাকা, সেটা আমরা দিয়েছি। তারপর আর প্রত্যক্ষ মজুরি সেটা দিয়েছে 45,000 টাকা, পরোক্ষ কাঁচামাল 5,000 টাকা, পরোক্ষ শ্রম 6,000 টাকা, প্রত্যক্ষ খরচ 8,000 টাকা, বিক্রয় কমিশন 10,000 টাকা, বিক্রয় খরচ 12,000 টাকা। তাহলে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় 1,26,000 টাকা। আচ্ছা, নিয়ন্ত্রণযোগ্য মানে কোন, যেটা নাকি নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, নিয়ন্ত্রণ মানে যেখানে নাকি সাবধানতা অবলম্বন করা যায় সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাহলে এই ব্যয়গুলো যখন আমরা করব তখন এই ব্যয়গুলোর মধ্যে কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে, সাবধানতা অবলম্বন করা যাচ্ছে। আর অনিয়ন্ত্রণযোগ্য যেমন কারখানা ভাড়া, যেটা মানে যে ব্যয়টা মানে কারখানা ম্যানেজমেন্ট যারা আছে, কারখানা বা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যারা আছে তারা নাকি সেটা মানে সাবধানতা অবলম্বন করেও মানে তাদের যে একটা টার্গেট থাকে বা কাম্য স্তর থাকে বা টার্গেট থাকে যে তাকে এই পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে। হ্যাঁ, সেটা সেটা করেও ঠিক রাখতে পারে না, মানে অনিয়ন্ত্রিত হয়ে যায়, এবং সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্যয়। যেমন এখানে কোনটা অনিয়ন্ত্রিত ব্যয়, যেমন তোমাদের তথ্য দেওয়া আছে এবং তথ্য এখানে যে অনেক তথ্য দেওয়া আছে তার মধ্যে যেমন আছে কারখানা ভাড়া 20,000 টাকা, কারখানা ম্যানেজারের বেতন 25,000 টাকা, অফিস ভাড়া 10,000 টাকা, অফিস কর্মচারীদের বেতন 20,000 টাকা, শোরুমের ভাড়া 10,000 টাকা, শোরুমের কর্মচারীদের বেতন 12,000 টাকা। তাহলে মোট বেরোলো 97,000 টাকা, মোট বেরোলো 97,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্যয়। আচ্ছা, তুমি দেখো যে কোন বিষয়গুলা, কারখানা ভাড়া,
কারখানা ম্যানেজারের বেতন, অফিস ভাড়া, অফিস কর্মচারীদের বেতন, শোরুমের ভাড়া, শোরুমের কর্মচারীদের বেতন, টোটাল হচ্ছে 97,000 টাকা। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্যয়। তাহলে তুমি তুমি যে এই যদি এই কোনগুলো নিয়ন্ত্রিত ব্যয় এবং নিয়ন্ত্রিত ব্যয়গুলো কি এবং কোনগুলো অনিয়ন্ত্রিত ব্যয়, সেই উদাহরণগুলো কোনগুলো আছে জাস্ট একটু জানো। যে ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত ব্যয়, আর যে ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যায় না, মানে যে নিয়ন্ত্রণ করা যায় না, মানে আমরা চিন্তা করেছিলাম টার্গেটে 5 টাকার মধ্যে রাখবো, রাখতে পারছি না, আরো খরচ বেশি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্যয়। তার মধ্যে যেগুলো সেগুলো কিন্তু উদাহরণ দিয়ে আছে। এবং এই যে অঙ্কটা দেখিয়েছে, এই যে অঙ্কটা যে আছে এখানে হামিদ লিমিটেডের অনেক তথ্য দেওয়া আছে। সেই তথ্য থেকে আমরা নিয়ন্ত্রণযোগ্য ব্যয় এবং অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, তাহলে এই এত বড় তথ্য দেখে, এত বড় যে অঙ্কের মধ্যে তথ্যগুলো আছে, তথ্য দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা আগে দেখবো ব্যয়টা কি এবং ব্যয়ের যে শ্রেণীবিভাগ আছে সেই কি কি শ্রেণীবিভাগের ধারণাগুলো আমরা দেখে নেব। তারপর আমরা এই যে অঙ্কের যদি এরকম অঙ্ক পরীক্ষায় আসে তাহলে তোমরা খুঁজে খুঁজে বের করে দিয়ে দেবে। এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, শুধুমাত্র বের করে যোগ করে দেবে, বের করে যোগ করে দেবে। তারপর হচ্ছে দুই একটা বিষয় অন্যরকম আছে, সেটা আমি পরবর্তীতে আমি দেখাবো তোমাদের কিরকম ভাবে করতে হচ্ছে, কিভাবে করতে হয়। যেমন প্রত্যক্ষ কাঁচামাল এখানে 40,000 টাকা ছিল, প্রত্যক্ষ মজুরি 45,000 টাকা, নিয়ন্ত্রণযোগ্য, এটা নিয়ন্ত্রণ করা যায়। পরোক্ষ কাঁচামাল 5,000 টাকা, পরোক্ষ শ্রম 6,000 টাকা, প্রত্যক্ষ খরচ 8,000 টাকা, বিক্রয় কমিশন 10,000 টাকা, বিক্রয় খরচ 12,000 টাকা। একটা নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণ করা যায় সেই জিনিসটা, সেই ব্যয়টা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, সেটা করলাম। তারপর অনিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রণ করা যায় না, কারখানা ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, অফিস ভাড়া, যেমন এখানে কারখানা ভাড়া 20,000 টাকা আছে, কারখানা ম্যানেজারের বেতন 25,000 টাকা আছে, অফিস ভাড়া 10,000 টাকা আছে, শোরুম অফিস কর্মচারীদের বেতন 20,000 টাকা, শোরুমের ভাড়া 10,000 টাকা, শোরুমের কর্মচারীদের বেতন 12,000 টাকা। এটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় হলো কত? 97,000 টাকা। তাহলে আমরা মোটামুটি ভাবে কোনটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, কোনটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এরকম প্রশ্ন আসলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করে দিতে পারবে। আর তোমাদের চ্যাপ্টারটা আমি আবার পড়তে বলবো, কারণ এটা পড়ে থাকলে, যদি পড়ে থাকো মোটামুটি ভাবে, তাহলে কিন্তু পরবর্তীতে আরো 2-3টা আমি অঙ্ক দেখাবো, কোনটা পরোক্ষ 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 কাঁচামাল, কোনটা মোট ব্যয়, কোনটা বিক্রয় পরিব্যয়, এগুলো আমি পরবর্তীতে আমি অঙ্কগুলো দেখাবো। দেখালে তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের রপ্ত হয়ে যাবে। আচ্ছা, ভালো মতো রপ্ত হয়ে যাবে। আচ্ছা, আর এখন দেখো আরেকটি বিষয় আমি বলে দেই, যে ব্যয়ের শ্রেণীবিভাগ যে আছে, যে ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, আচরণ ভিত্তিক, নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক আর সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা ভিত্তিক শ্রেণীবিভাগ। এই বিষয়গুলো একটু শুধু রিডিং দিয়ে রাখো, আর তেমন কিছু লাগবে না, রিডিং দিয়ে রাখো। আর কোনগুলো কোন ব্যয়ের মধ্যে পড়ছে সেগুলো একটু জেনে রাখো, তাহলেই তুমি অঙ্ক পারবে। আর কোনটা স্থায়ী ব্যয়, কোনটা পরিবর্তনশীল ব্যয়, সেই বিষয়টা একটু তুমি দেখে রাখো, একটু দেখো কোন যে বিষয়গুলো আছে এর মধ্যে, সেটা একটু রিডিং দিয়ে রাখলেই বা একটু দেখলেই এই অঙ্কগুলো তুমি পেরে যাবে। তোমার এই অঙ্কগুলো খুব একটা কষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি ব্যয় কি, ব্যয়টা এটা বুঝতে পারলাম। ব্যয়টা কি মানে তোমাদের কি করতে হবে, কোনো সুবিধা লাভ বা সুবিধা লাভ ও ত্যাগের পরিমাপ করা হয়। সুবিধা লাভ এবং ত্যাগের পরিমাপ, সুবিধা লাভ করতে গেলে ত্যাগ করতে হবে, এবং এটা অর্থের বিনিময়ে, যদি অর্থের মাপা যায় তাহলে সেটা আমরা ব্যয় হিসাবে গণ্য করছি। ব্যয়টা কি এবং ব্যয়ের যে শ্রেণী বিভাগ সেগুলো আমরা দেখতে পেলাম, এবং এর মাঝে আমরা একটা অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো স্যার এই চ্যাপ্টার থেকে অঙ্ক তেমন আসে না পরীক্ষায়, এরকম একটা কথা আসে, প্রতিবারই বলে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্ট। তবে আমি বলবো তোমাদের অন্ততপক্ষে জেনে যাওয়া ভালো, কারণ এখান থেকে যদি অবজেক্টিভ চলে আসে তাহলে তুমি কিভাবে করবে, তাই অবজেক্টিভ আর অঙ্ক যদি চলে আসে তখন তুমি কিভাবে করবে, তাই একটু জেনে রাখা ভালো যে কিভাবে কিভাবে তুমি অঙ্কটা দিতে পারো এবং অঙ্কটা কিরকম হতে পারে। আশা করি তোমরা এই অঙ্কগুলো যে এভাবে যাই হোক মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি আরো অঙ্ক দেখে যাব, তখন আমি আরো পরবর্তী ক্লাসে আরো যখন অঙ্ক দেখাবো তখন এই অঙ্কগুলো আরো সহজ মনে হবে। তবে কোনটা কোন ধরনের ব্যয়ের মধ্যে পড়েছে, কোনটা নিয়ন্ত্রণযোগ্য, কোনটা স্থায়ী ব্যয়, কোনটা পরিবর্তনশীল, কোনটা প্রশাসনিক ব্যয়, এই উদাহরণগুলো কোনগুলো কি, সেই উদাহরণগুলো বইতে দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে, তাহলে এই অঙ্কগুলো খুব ভালো মতো পারবে। যাই হোক, আজ এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।